গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো শনিবার আর এখন 9:11 বাজে। তো আমরা নেপালের কাঠমান্ডুতে আছি, তবে এখনই বেরিয়ে যাব। আমাদের লাগেজপত্র সব নিচে নিয়ে আসা হয়েছে। এই যে এখনই গাড়িতে উঠবো। পেমেন্ট করছে রিসেপশনের ওখানটাতে, পেমেন্ট করা হচ্ছে। আজকে আমরা পোখরাতে যাব। সকালের দিকে আমার ব্যাগে রয়েছে। সকালের দিকে তোমাদের সাথে কথা হয়েছিল যারা, আমি ব্লগ করার সময় আমাকে ডিস্টার্ব করার পার্টির অভাব হয় না, তখন কথা হয়েছিল। তো আজকে আবার এই পোখরার ভিডিওটা শুরু করলাম। কাঠমান্ডু থেকে পোখরা যেতে হবে, অনেক দূরের জার্নি। ওখানে এখনও সবাই কেনাকাটা করছে। দাও দেখি কি কেনাকাটা করছে, একটু দেখি। সুযোগ সুবিধা মতো হলে আমিও কিছু কেনাকাটা করবো। কি নিচ্ছ তোমরা এখান থেকে? মাফলার? ও এগুলো তো রুমাল। এখানে একটা বরযাত্রী পার্টি যাচ্ছে, দাও দেখে আসি ওদেরকে। এখানে এসে অনেক বিয়েই দেখলাম, বিয়ে দেখলাম বলতে মানে রাস্তা দিয়ে যাচ্ছে সেই অবস্থায় দেখেছি। আমরা তো আর ভিতরে গিয়ে দেখি না। গতকালকেও একটা বিয়ে দেখলাম মন্দিরে, আমি ভিডিওও করেছিলাম। বিয়ে হয়ে গেছে নাকি? না না, বর জানি না। গাড়ি চলে এসছে, এখন লাগেজ সব উপরে তোলা হচ্ছে। প্রচুর লাগেজ যেন আরও বেড়ে গেছে। কোনো কিছু সেরকম কেনাকাটা হয়নি, অথচ মনে হচ্ছে যে আগের থেকে ব্যাগ আরও বেড়ে গেছে, এরকম লাগছে। আর এরকম ভরা গাড়ি দেখলেই জায়গায় জায়গায় শুধু পুলিশ গাড়ি দাঁড় করায়। এটা না না, কাঠমান্ডু শহরকে টাটা করে আমরা চলে যাচ্ছি পোখরাতে। আমরা পরশুদিন রাতের বেলা কাঠমান্ডু এসেছিলাম। গতকালকে তো সারাদিন ঘোরাঘুরি করলাম। আজকে সকালবেলা আবার পোখরাতে চলে যাচ্ছি। কাঠমান্ডু থেকে পোখরা অনেকটাই দূরে। পোখরাতে যেতে যেতেও আমাদের সন্ধে হয়ে আসবে। এরপর থেকে তোমরা আর আমার ভিডিওতে কাঠমান্ডু দেখতে পাবে না। কাঠমান্ডু ঘোরা আমাদের কমপ্লিট। আজকেও সারাটা দিন আমরা পাহাড়ে পাহাড়ে ঘুরবো, গাড়িতেই থাকবো। কিন্তু ওই যে গাড়ি এঁকে বেঁকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাবে, ওটাই তো খুব মজা লাগে, বিশাল মজা লাগে যখন গাড়ি এঁকে বেঁকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়। রাস্তার একদিকে বিশাল খাদ, আরেকদিকে হলো পাথরের বড় বড় চাই। তার মাঝখান থেকে গাড়ি তো ঘন্টার পর ঘন্টা ছুটে চললো। এখন আমরা একটা রেস্টুরেন্টে আসলাম, জায়গার নাম ঠিক বলতে পারবো না। এখানের নামগুলো তো একটু অন্যরকম, সেই জন্য মনে থাকে না। বরবটি আলু দিয়ে একটা সবজি, ডাল, টক দই, চাটনি, রাই শাক, আর হলো ওই ছোট্ট ছোট্ট করে আলু ভাজা, ওর মধ্যে মনে হয় একটু কাসুন্দি দেয়া, তারপরে গাজর, শসা, মূলো এইসব রয়েছে। তবে রান্না বেশি একটা ভালো লাগেনি। ডালটা তো খেতে একদমই ভালো লাগে না, ডালটা কেমন যেন স্লিপ স্লিপ টাইপের হয়। আর কৃপা অর্জুন এর সাথে চিকেন নিয়েছিল, ওরা আর ভেজ খেতে পাচ্ছে না। এখানে মাছ, তারপরে ডিম সেইভাবে পাওয়া যায় না, হয় চিকেন আর নয়তো ভেজ থালি। এই হোটেলটাতে ভাত খেলাম। আর এখন খাচ্ছে সবাই ব্লুবেরি। এই যে এটা নাকি ব্লুবেরি গাছ, আমি জানি না, ওরা বললো এখানে অনেকেই খাচ্ছে। এগুলো নাকি ব্লুবেরি। আরে বাবা, ব্লুবেরি দিয়ে আমার সিঁদুর পরিয়ে দিয়েছে। সিঁদুরের কি অভাব পড়েছে? হ্যাঁ, কয়েকটা তুলে নে, কয়েকটা তুলে নে। কিপা কয়েকটা নে। গোটাও খেলিবা।
কি ভালো হেবি ভালো খেতে। আমি খাইনি, না ধুয়ে খেয়ে যাচ্ছে। আমি এখন একটাও খাইনি না ধোয়া। গাছ থেকে সবাই মিলে ব্লুবেরি পেড়ে খেলাম। আমি বলছিলাম ওগুলো বিষ ফল, সেই জন্য অর্জুন আমাকে বলল তুমি তো বলছিলে এগুলো বিষ ফল, এই যে এখন খাচ্ছ তোমার কি কিছু হচ্ছে? তা যাই হোক, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে না মায়ের মন্দির আছে, মনোকামনা মায়ের মন্দির। তো এই মন্দিরে প্রচুর লোক আসে, কিন্তু আমাদের প্রোগ্রামের মধ্যে এই মন্দিরটা আমরা অ্যাড করিনি, কারণ এখানে আসলে আরও একটা দিন হাতে বেশি নিয়ে আসতে হতো। তো দূর থেকেই আমরা নমস্কার করলাম, কারণ এই মন্দির পাহাড়ের অনেকটাই উপরে, তারপরে রোপওয়ে করে মন্দিরে যেতে হয়। প্রচুর লোক এখানে আসে, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম বিশাল বড় লাইন। মানে এখানে প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা নাকি লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এরকমটা শুনেছিলাম। আগে থেকে যদি স্লট বুকিং করে আসা না হয় তাহলে নাকি 8-10 ঘন্টা এখানে ওয়েট করতে হয়। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীতে কিছুদিন আগে 3টে বাস পড়ে গিয়েছিল। এই রাস্তাটা তো চওড়া, কিন্তু একটু এগিয়ে গেলে সেই পাশের রাস্তাটা আরেকটু সরু, তো সেখানে তো গাড়ি দাঁড়াবে না, সরু রাস্তায় গাড়ি কখনো দাঁড়ায় না। আমরা এই খবরটা মোবাইলে দেখতে পেয়েছিলাম, তখন আমাদের নেপালের টিকিট কাটা হয়ে গেছে। বাড়িতে আমরা বলা বলি করছিলাম যে এরকম 3টে বাস নদীর মধ্যে পড়ে গেছে। ওই ধস নেমেছিল, পাহাড়ের উপরে যে ওই পাথরের চাইগুলো থাকে, তো সেগুলো গাড়ির সামনে পড়ে গেছে। গাড়ি আর টাল সামলাতে পারেনি, 3টে বাস কাত হয়ে নদীর মধ্যে পড়ে গেছে। একটুখানি এগিয়ে এই পাশে এসে গাড়িটা দাঁড়ালো, তো আমরা এখানে একটু টিফিন করেছিলাম। তখন ড্রাইভার আমাদেরকে বলছিল যে এখানে 3টে বাস রাতের বেলা পড়ে গিয়েছিল, লোকাল 3টে বাস। আজকে ড্রাইভারের মুখে সমস্ত কিছু ডিটেলসে শুনলাম, ও সব কিছু বলে দিল, কতজন লোক মারা গেছে, কি হয়েছিল সব কিছু বলে দিল, কোন জায়গাটা হয়েছিল অ্যাক্সিডেন্ট সেই জায়গাটাও দেখালো। আমরা এখন খাচ্ছি ওয়াইওয়াইয়ের চাট। কাঁচা ম্যাগি যেরকম খেতে লাগে, তো এই ওয়াইওয়াইও ঠিক খেতে সেরকম লাগে। এর মধ্যে না বিভিন্ন রকমের মশলা দেয়, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এসব দিয়ে এটা বানানো হয়। কৃপা অর্জুনের খুব প্রিয় খাবার এটা। আমি রূপেশের প্রেম কাহিনী, লাভ স্টোরি শুনতে শুনতে কাঠমান্ডু থেকে পোখরাতে আসলাম। রূপেশের গার্লফ্রেন্ডের কি নাম? নামটা শোনা হয়নি। নাম কি? हमारा रूपेश नाम है। हाँ, तुम्हारा गर्लफ्रेंड का नाम क्या है? मेरा गर्लफ्रेंड के नहीं हम नहीं बोलेंगे। अच्छा में उसका गर्लफ्रेंड जापान में रहते हैं पढ़ने लिखने को लिए। जापान में क्या, আমি ভুল হিন্দি বলছি তাই কৃপা বলছে, পড়াশোনার জন্য ও জাপানে চলে গেছে। হ্যাঁ, তো বলে আমার সাথে ঝগড়া হয়ে গেছে। আর ওরা যেখানে থাকে, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম, ওরা তো গ্রামের দিকে থাকে। তো বলে ছোটবেলা বিয়ে ঠিক করে রেখেছিল, বলে আমি যাইনি, ও পড়াশোনা করার জন্য চলে গেছে, সেই জন্য ঝগড়া হয়েছে। কিন্তু আমার বাবা বলেছে ওকেই বিয়ে করতে হবে, যে জাবান দে চুকা হে। এইসব গল্প শুনছে। বলে ফোন না ধরলে, বলে আমি ড্রাইভ করি, ফোন না ধরলে গাড়ি শুননা পড়তা হয়। মানে গল করে ওর সমস্ত কথা বলে দেয়, ওকে একটু কিছু জিজ্ঞেস করলে ও সব বলে দেয়। খুব সোজা সরল ছেলে, ইনোসেন্ট। শিলাবৃষ্টি হচ্ছে, পোখরাতে ঢোকার সাথে সাথেই দেখছি বৃষ্টি চলে এসছে। আর এই গাড়ির উপরে ঠাস ঠুস করে দেখো কিভাবে শিল পড়ছে, রাস্তা সাদা হয়ে গেছে। হ্যাঁ, ভিডিওতে বোঝা যাচ্ছে না, বরফের চাকা ভর্তি। পোখরাতে আসার সাথে সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকলাম। অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু এই ধরনের সৌন্দর্য আজকে জীবনে প্রথম দেখলাম। পোখরাতে নাকি বৃষ্টিটা বেশি হয়, তো দেখো চারদিকে কত শিলা, মানে শিলাবৃষ্টি হয়েছে এখানে। পুরো রাস্তাটা সাদা হয়ে গেছে, সাদা সাদা তোমরা যা দেখতে পাচ্ছ সেগুলো সব শিলা। বাড়ির ছাদ, তারপরে টিনের চালা, রাস্তার 2 ধার, তারপরে ঘাসের উপরে, গাড়ির উপরে পুরো সাদা হয়ে এরকম শিলা পড়ে রয়েছে।
বাড়ি বা দোকানের ছাদের উপরে এরকম শিলা পড়ে রয়েছে, তো লোকজন সব ঝাঁটা দিয়ে সেই শিলাগুলোকে ঝাড় দিচ্ছে। এখানে তো প্রায় এরকমটা হয়, তাই এখানকার লোকজন এখন ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে। শিলাগুলো দেখতেও অন্যরকম, দুধ সাদা গোলাকৃতির, আর প্রত্যেকটা শিলা একই আকৃতির। আমাদের ওখানে শিলা কিন্তু এরকমটা হয় না। দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে আছে, সাদা সাদা যা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব শিলা। এই সময়টাতে আমরা সবাই ভীষণ আনন্দ করছিলাম। আমাদের একটু একটু ঘুম পেয়ে গিয়েছিল, কিন্তু যখন দেখলাম এরকম শিলাবৃষ্টি হচ্ছে, ঘুম কোথায় উড়ে চলে গেছে। সবাই মিলে তখন ওই গাড়ির জানলা দিয়ে এই দেখতেই ব্যস্ত। 8 থেকে 80 সবারই কি আনন্দ এই দৃশ্য দেখে। চলে আসলাম আমাদের হোটেলে, সন্ধে হয়ে এসছে। 3টে রুম নেওয়া হয়েছে। আমি, কৃপা, অর্জুন, আমরা 3 জন ওই পাশের রুমে থাকবো। আমাদের রুমে একটাই বেড। বললাম যে এই বেডেই আমাদের 3 জনের হয়ে যাবে। হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কাঠমান্ডুতে যেই হোটেলে ছিলাম সেই হোটেলটাও খুব ভালো ছিল, তবে সেটার থেকে এটা বেশি ভালো। 3 তলার উপরে এই রুমগুলো ছিল, তবে এখানে কোনো লিফট নেই। এই হোটেলটা না 5 তলা অবধি, 4 তলায় 5 তলাও অনেক লোকজন রয়েছে। তারা যে কী করে ওঠে কে জানে। এখানে তো কোনো লিফট দেখলাম না। আগে যে হোটেলটাতে ছিলাম সেখানেও কোনো লিফট ছিল না। একবার কি যেন একটু শুনেছিলাম এখানে সব হোটেলগুলোতে লিফট থাকে না। আমাদের ওখানে যেমন বড় বড় হোটেল হলেই লিফট থাকে, এখানে সেরকম ব্যবস্থা নেই। যাই হোক, হোটেলটা আমার খুবই পছন্দ হয়েছে, আর এই ঘরটাতেই আমরা থাকবো। 8:30 বাজে এখন। আমরা হোটেলের রুমে গিয়ে একটু বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে এখন ডিনার করতে চলে এসেছি। তো এখানে তো খাবারের দাম প্রচণ্ড বেশি। তারপর একটা সেই দোকান খুঁজে পাওয়া গেল, এখানে একটু সস্তা পড়েছে। তো চিকেন থালি নেওয়া হয়েছে, দেখাচ্ছে কী কী আছে। না খেয়ে তো বলতেই পারবো না এখানে যে কী কী আছে। চিকেন, ডাল, এটা একটা ফুলকপির ভাজি, আর এই যে রায়েঙ্গা শাক না রাই শাক, সেটা তো থাকবেই। এটাও কি দিয়েছে, বাঁধাকপি মনে হয় একটু ভেজে দিয়েছে, চাটনি। খাবারের পরিমাণ ভীষণই কম, একদম অল্প অল্প। রাইসটা ওরা ভালো দেয়। আর ভেজ থালিও নেওয়া হয়েছে, যারা ভেজ খাবে তারা ভেজ খাচ্ছে, আমরা চিকেন নিয়েছি। ডিনার করে হোটেলের রুমের বারান্দা দিয়ে পোকরা শহরটাকে দেখছি। পাহাড়ি পরিবেশ, ভালো তো অবশ্যই লাগবে। তবে পাশের ক্যাফেতে লাইভ ব্যান্ড হচ্ছে, যেটা আমার একটু ভালো লাগছে না। ব্যান্ড অবশ্যই ভালো লাগে, তবে এই রাতের বেলা যখন ঘুমোতে যাব তখন এই ধরনের চিৎকার চেঁচামেচি আমার অসহ্য লাগে। গুড মর্নিং বন্ধুরা, এখন তো সকাল 6:30 বাজে। গতকাল রাতে হোটেল থেকে খেয়ে এসে আমরা তারপর আবার এই পাশে একটু ঘোরাঘুরি করলাম, 2-4টে দোকানে গেলাম, তারপর রুমে এসে শুয়ে পড়লাম। তো এখানে তো এই যে এইখানটাতেই এই যে নীল রঙের টিনের চাল দেখতে পাচ্ছ, এটা মনে হয় একটা ক্যাফে। এখানে পরপর অনেকগুলো ক্যাফে রয়েছে। তো এখানে সেই আমরা এসছি পর থেকে শুনে যাচ্ছি ব্যান্ড বাজাচ্ছে, লাইভ ব্যান্ড হচ্ছে নাকি। তো এরকম নাকি আর কি বিদেশে হয়, আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই। যত রাত বাড়ছে তত এই ব্যান্ডের শব্দও বাড়ছে। হ্যাঁ, সে আর থামছে না, কী যে বিরক্ত লাগছে, ঘুমাতেই পাচ্ছি না, প্রচণ্ড জোরে জোরে। আর তাই আমি ভাবছিলাম যে আমরা কোন পরিবেশে থাকি আর এখানকার কি পরিবেশ। মানে এই জায়গাটা না কীরকম সেই আয়েসি টাইপের জায়গা। হ্যাঁ, ওই হুক্কার দোকান, দারুর দোকান, তারপরে প্রচুর হোটেল। কে কার বউ, কে কার গার্লফ্রেন্ড বোঝার কোনো উপায় নেই। রাস্তার মাঝখানে এই অল্প বয়সী ছেলেমেয়েরা ভর্তি। আমি না বয়স্ক লোকজন এখানে সেরকম দেখতে পাচ্ছি না, সব অল্প বয়সী ছেলেমেয়েরা ভর্তি। যাই হোক, মানে এখানে মানুষ আসে আয়েসি করতে, ওই অল্প বয়সী ছেলেমেয়েরা ওরা আসে, এখানে থাকে, ওই লেট নাইট ক্লাব পার্টি এইসব করে, দারু খাবে, তারপরে কি বলে হুক্কা না তামাক কি বলে ওইসব খাবে ক্যাফেতে যাবে, সেখানে গিয়ে এটা ওটা খাবে, ব্যাস এই হলো এখানকার লাইফস্টাইল। তো যাই হোক, আমি তো সকাল সকাল স্নান করে নিয়েছি, তো এখন ব্লগটাও শেষ করব। আর আশেপাশে দেখো এগুলো সব হোটেল, এই যে
এগুলো সব হলো হোটেল, প্রচুর হোটেল এখানে ভিতরে ভিতরে, ভিতরের দিকে হোটেল, আর রাস্তার উপরে হলো গিয়ে ক্যাফেগুলো সব রাস্তার উপরে, ক্যাফে বার, তারপর ডিস্কো, এগুলো সব রাস্তার উপরে, আর ভেতরের দিকেই দেখলাম হোটেলগুলো। আর এই পাশটা দেখো পাহাড়, দেখা যাচ্ছে না, না কুয়াশা, ওই যে সাদা যে দেখতে পাচ্ছ ওই পাশটা হলো গিয়ে পাহাড়। আর ওখানে শিব ঠাকুর আছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় আসছে না, বড় একটা সেই শিব ঠাকুর। এই যে আমি যখন কথা বলবো তখন বেলুন না, ওটা প্যারাশুট না, ওটাকে বলে ফায়ার বেলুন। ওই যে ফায়ার বেলুন, বড় বেলুনগুলো হয় বসার জায়গা থেকে বসে উড়ে যায়, ওটা ওখানে লোক আছে তো ওখানে মনে হয় ওইসব করাচ্ছে নাকি। হ্যাঁ, যাই হোক, কি জানি বলে। তো স্নান করে এসে প্রথমেই আমি শিব ঠাকুরকে নমস্কার করলাম। কত বড় শিব ঠাকুর পাহাড়ের চূড়ায়। আর এই পাশে কিন্তু একটা লেক রয়েছে, হ্যাঁ লেকটা ছাদে গেলে দেখা যাবে, ওই যে পাহাড়টার পাশেই, এখান থেকে আমি দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওতে আসবে না। এই জায়গাটার নাম জানি কি বললো, কি একটা লেক জানি, খেওয়া লেক নাকি। হ্যাঁ চলো বন্ধুরা, এখন ব্লগটা শেষ করছি, আরেকটা আজকের ব্লগ শুরু করব। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।